দর্শক আপনারা জানেন লোভের আগুনের পুনরাবৃত্তি আমাদের আজকের শিরোনাম এবং আমরা যে জায়গাটিতে ছিলাম গোলাম রহমান স্যারের কাছে আমি প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। স্যারের কাছে আমি যাব, তার আগে ছোট্ট করে সুলতানা কামাল আপার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে আমাদের সঙ্গে বিশেষ করে সাবেক মহাপ্রভুর চালক ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের অধিদপ্তরের তিনি বলছিলেন যে আসলে আমরা দক্ষ ভলান্টিয়ার করতে পারি, কিন্তু একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে মানুষকে আলোড়িত করেছে এই দুঃখের মধ্যে, এই শোকের মধ্যে। সেটি হচ্ছে নাইম নামের একটি ছেলে, যিনি সেই ফুটো হয়ে যাওয়া পাইপের উপরে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা বসে, অর্থাৎ একটি পলিথিন চেপে বসেছিলেন যাতে করে পানি অন্যদিকে না যায়, পানি যেন একেবারে সেই আগুনের মধ্যেই যায়। আমরা নাইমের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও নানা প্রশংসা কুড়িয়েছে। আমরা নাইমের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, ছোট্ট একটু ভিডিও ফুটেজ দেখিয়ে আমরা আপনার কথা শুনবো। কে বলেছিল বা কিভাবে তুমি এখানে আসলা? মানে সেটা আমি খবর পেয়ে গেছিলাম। খবর পেয়ে গেছিলা? তোমরা কতজন গেছিলা সেখানে? তুমি বলো তোমার বন্ধু বান্ধব ছিল? ওখানে আমি গেছিলাম, আমি একজন। একাই গেছিলা? তুমি আসলে এই কাজগুলো করতে কি নিজে থেকে উৎসাহ বোধ করো বা তোমার কেমন লাগে? সেটা জানি আমি গর্বিত। আমি করার বুঝতে জম করার বুঝতে অনেক কষ্ট করছে, জানি মানুষগুলো বেঁচে থাকতে পারে। আচ্ছা আচ্ছা। আর আপনি মনে হয় ওই যে হেলিকপ্টারতে বালু পানি এনে খেতে সাথেতে তুলে দেবো। আচ্ছা আচ্ছা। মানে আগুনটা তাড়াতাড়ি নিভাতে পারে। দুঃখ লাগতেছে, তারা মারা গেছে। সুলতানা আপা কি বলবেন? নাইমকে তো অবশ্যই অভিনন্দন জানাতে হয় এবং ভীষণভাবে কৃতজ্ঞ থাকতে হয় তার কাছে যে এইভাবে সে একটা বুদ্ধি খাটিয়ে শুধু দূর থেকে না দেখে সেলফি তোলার তালের মধ্যে না যেয়ে সে একটা কাজ করেছে। এবং যে কথাটা আমরা শুনছিলাম এতক্ষণ ধরে, আমি সম্পূর্ণভাবে একমত যে যে সম্ভাবনাগুলির কথা এসেছে সেই সম্ভাবনা আসলেই আমাদেরকে কিন্তু বাস্তবায়ন করার একটা সুযোগ হয়তো আমাদের আছে এবং সেটা আমরা করতে পারি। আমরা মুক্তিযুদ্ধের সময় যেরকম দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, রানা প্লাজার ক্ষেত্রে যেভাবে জনগণের অংশগ্রহণ দেখেছি, কিন্তু আমাদের বাস্তবতা তো ভিন্ন। সেইখানটায় আমাদের প্রশ্ন থাকে, যে কথাটা আমি আমার প্রাথমিক বক্তব্যেও বলতে শুরু করেছিলাম, একটুখানি গুছিয়ে হয়তো বলতে পারি, এখন আর একটু বুঝিয়ে বলতে পারি। সেটা হলো যে যেহেতু আমাদের সুশাসনের কিংবা আইনের শাসনের ক্ষেত্রে একটা বিরাট বড় ফাঁক রয়ে গেছে, সেই জন্য আমাদের যে জনশক্তি আছে সেটাকে কিন্তু আমরা সুশৃঙ্খলভাবে শক্তি হিসাবে ব্যবহার করতে পারি না। এবং রাজনীতিকদের যে পরস্পরের দোষারোপের একটা সংস্কৃতি তারা দাঁড় করিয়েছে, বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের দেশে একেবারে ভীষণভাবে গেড়ে বসেছে, দুর্নীতির প্রশ্রয় পেতে পেতে এমন জায়গায় গেছে যে প্রশ্নগুলি আপনার কাছ থেকে এসেছিল যে হ্যাঁ আইনের হাত তো লম্বা আমরা জানি, কিন্তু যারা দুর্নীতি করে তাদের হাত তো দেখা যায় যে আরও লম্বা। আইনের মাধ্যমে তাদেরকে কোথাও কোথাও হয়তো একটু নিরস্ত করা যায়, কোথাও কোথাও হয়তো একটু বিরত করা যায়, কিন্তু দেখা যায় যে তারা আবার সেইটাকে ডিঙ্গিয়ে অন্য জায়গায় যে তাদের স্বার্থটা ঠিকই উদ্ধার করে নেয়। এবং সবচেয়ে বড় কথা যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি এবং মানবাধিকারের কাজ করতে যে আমার যে উপলব্ধি হয়েছে কিংবা আমাদের যে উপলব্ধি, সেটা হলো যে আমরা মানুষকে পরস্পরের পাশে দাঁড়াবার যে একটা মানসিকতা সেটা কিন্তু তাদের মধ্যে সঞ্চারিত করতে পারি নাই, বরং মানুষকে আমরা অনবরত বিচ্ছিন্ন করে দিচ্ছি। আমরা রাষ্ট্র থেকে মানুষকে বিচ্ছিন্ন করছি। মানুষ যে রাষ্ট্রের, বাংলাদেশের মানুষ কেন, যে কোনো রাষ্ট্রের মানুষই হচ্ছে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মানুষ, জনগণ। বাংলাদেশের মানুষ কিন্তু ক্রমশ সেই বোধটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে আমি একটা রাষ্ট্রের অঙ্গ, আমার সেই বোধটা নাই। রাষ্ট্র কিছু কিছু মানুষের জন্যে, রাষ্ট্র কিছু কিছু মানুষের সুবিধার জন্যে, এবং তারাই সব সুবিধা ভোগ করবে, তারাই সমস্ত সিদ্ধান্ত নেবে, তারাই তাদের সুবিধার জন্য সব কিছু হবে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই ধরনের কতগুলি অনাচার দেখতে পাচ্ছি। তার ফলে সাধারণ জনগণ অনেক কিছু থেকেই নিজেকে বিচ্ছিন্ন মনে করে এবং সেই বিচ্ছিন্নতা বোধ থেকেই কিন্তু এই ধরনের অ্যাপ্যাথি যেটাকে বলে, এই যে একটা এত মর্মান্তিক একটা ঘটনা ঘটে যাচ্ছে, এত মর্মন্তুদ একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেইখানে কি করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে শুধুমাত্র সেটা দেখছে, সেটার ছবি তুলছে এবং নিজের প্রচার কার্য কিংবা নিজেকে কোনো জায়গায় একটা প্রতিষ্ঠা করার জন্য, এবং যে কথাটা আমরা অন্যভাবেও শুনেছি যে কিছু অর্থের বিনিময়ে সেই ছবিগুলি কোথাও পোস্ট করছে তাদের ভাষায়। এই যে মানুষের এত অধঃপতন, এই যে এত নৈতিকতাহীনতা, এটা
এই কারণেই হয়েছে যে আমাদের সামগ্রিকভাবে সুশাসনের প্রচন্ড অভাব। জি, আপা, যে আপা, একটা আমি কথা একটা বলে শেষ ছোট্ট করি, খালি বিষয়- একটা বাক্য খালি বলি, যেই আইনের শাসন এবং সুশাসন থাকলে মানুষ নিজেকে একটা সামগ্রিক প্রতিষ্ঠানের কিংবা রাষ্ট্রের কিংবা সমাজের অঙ্গ বলে নিজেকে মনে করে এবং দায়িত্ব জ্ঞান নিয়ে নিজের কাজগুলি করার চেষ্টা করে। সেই জায়গায় আমরা ভীষণভাবে কিন্তু একটা যেটাকে বলবো ফাঁক রেখে দিয়েছি। জি আপা, আপনি শুধু একটু ভাবতে থাকুন, যেই মুহূর্তে বনানীর এত বড় ঘটনা ঘটছে, সমস্ত মানুষ উদ্ধারের কথা চেষ্টা করছে, সেই সময়ে আমাদের ডাকসুর নবনির্বাচিত ভিপি তিনি যে সেখানে ফেসবুক লাইভে নানান ধরনের মন্তব্য করছেন, উদ্ধার তো দূরের কথা, সেটি কোন ধরনের মানসিকতা আপনি ভাবতে থাকুন, আপনার কাছ থেকে আমি শুনবো। আমি অন্যদিকে গোলাম রহমান স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে ক্রাইস্টচার্চের সেই ঘটনার পর আমরা দেখেছি যে সেই মসজিদটি নিউজিল্যান্ডবাসী হাতে হাত ধরে পুরো ঘেরাও করে রাখলো। যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রায় 40 মিনিট পরে এলো, তখন তারা সরে গেল। এই চিত্রটি আবার দেখি। আবার ফেসবুকের বিরুদ্ধে মামলা করার পর ফেসবুক এখন বলছে যে অতি সংবেদনশীল ভিডিওগুলো সরাসরির ক্ষেত্রে কিংবা ভিডিও পোস্টের ক্ষেত্রে তারা কড়াকড়ি আরোপ করবে। তাহলে কি বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ বলে বাংলাদেশের কথা হলি আর্টিজানের সঙ্গে তারা মাথায় নেয়নি, আমলে নেয়নি? কি বলবেন? হ্যাঁ, আমার মনে হয় যে এই সমস্ত ব্যাপারে আমাদেরও একই ধরনের প্রশ্ন, যে ডবল স্ট্যান্ডার্ড বলে কিছু আছে নাকি। কারণ যারা এই কর্তৃপক্ষীয়, যারা ফেসবুক কিংবা এগুলো যারা পরিচালনা করে থাকেন, তাদের নৈতিক দিক থেকে তারা তো প্রশ্নের সম্মুখীন। আবার মাঝে মাঝে তারা ক্লারিফিকেশন দেন, তারা পরিষ্কার করার চেষ্টা করেন যে একটা জিনিস বুঝতে বুঝতে তাদের সময় লেগে যায় ইত্যাদি। কিন্তু সময় লেগে গেলেও কতগুলো জিনিস কিন্তু যখন রাষ্ট্রীয়ভাবে বলা হয়, ওই যখন সরকারিভাবে কিংবা কর্তৃপক্ষের মহল থেকে যখন বলা হয় ফেসবুককে কিংবা গুগলকে কিংবা সেই ধরনের ইন্টারনেটের যারা পরিচালনা করে থাকেন তাদেরকে, তখন তাদের কিন্তু এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা দরকার। তখন কিন্তু এগুলো অত ওই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এখন বাংলাদেশের হলে সেটা ছাড় পাবে কিংবা বাংলাদেশের হলে সেটা গুরুত্ব পাবে না, আর ক্রাইস্টচার্চের হোক কিংবা অন্য ওয়েস্টার্ন কোনো দেশের হোক সেটা আলাদা গুরুত্ব পাবে। এই ডবল স্ট্যান্ডার্ড তো চলতে পারে না। সেখানে নিশ্চয়ই আমরা হয়তো ওই উন্নয়নশীল দেশ বলেই আমাদের অন্য চোখে দেখা হয় কিনা, এটাও একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আবার এটাও ঠিক, আবার কোনো কোনো সময় দেখা যায় যে আমরাও আবার দেখি যে এই ওয়েস্টার্ন মিডিয়াতে যে কোনো তুচ্ছ ছোটোখাটো ঘটনা ঘন্টার পর ঘন্টা সারাদিন চলতে থাকে, এবং অনেক সময় এই অগ্নিকাণ্ড, এই ধরনের দুর্বিপাক কিংবা দুর্যোগ কিংবা এই ধরনের ভয়াবহ চিত্র তারা যে একেবারে দেখান না, এই কথাটা কিন্তু বলা যাবে না। অনেক সময় আছে যে তাদের যেটা সুবিধা হয় সেটা তারা দেখেন না কিংবা দেখান, কিংবা আমাদের বেলায় সেটা তারা সমালোচনা দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেন। এটা কিন্তু অস্বীকার করা যাবে না। কারণ আমরা দেখেছি যে এর আগে যখন আমাদের দেশে যখন ওই অগ্নি সন্ত্রাস হয়েছে, আগুন দিয়ে মানুষ পোড়ানো হয়েছে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়ে অনেক ভুল তথ্য, অনেক ভুল খবর, অনেক ফেক নিউজ অনেক নাম করা চ্যানেলে মিডিয়ামে প্রকাশ হয়েছে। সুতরাং সেগুলো কিন্তু তারা সেইভাবে শুধরায়নি, তারা কিন্তু বলেনি যে না উই আর সরি ফর দ্যাট, আমরা কিন্তু এই কথা শুনিনি। তো সুতরাং ওই সব ধরনের মিডিয়ারই এক ধরনের জায়গা আছে, যে জায়গাটা ওই তুলতুলে নরম, ওই জায়গাটায় আঘাত করলে তারা বেশি কষ্ট পান। এখন এই জন্য আমাদের বোঝা দরকার যে ওই নরম জায়গায় আঘাত দিলে সবাই হয়তো কষ্ট পাবে, কিন্তু তাদের বোঝা উচিত যে এই মন মানসিকতা নিয়ে এই সর্বসাধারণীকরণের বিষয়টা যেন না করেন, ওভার জেনারেলাইজেশন যেন না করেন। কারণ বিষয় থেকে ধন্যবাদ। আমরা আবারও আবু নাঈম শহীদুল্লাহ স্যারের কাছে যে যাব। স্যার, একটু শুধু ধরিয়ে রাখতে চাই আপনাকে যে গেল 10 বছরে প্রায় 1.5 লাখ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের হাতে যে সমস্ত তথ্যপাত্র আছে, মানে সেই তথ্যপাত্রে, এবং প্রায় 15,000-এরও বেশি মানুষের ক্ষয়ক্ষতির বিষয়গুলি আছে। কিন্তু যে ধরনের সুপারিশগুলো করা হয়ে থাকে, একটি সুপারিশও পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। আসলে কেন, কোথায় গলদ? আপনার কাছ থেকে শুনবো। আপনি ভাবতে থাকুন, আমরা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি শুক্রবারের বিশেষ নিউজ আওয়ার এক্সট্রাতে। এবং যেমনটা বলছিলাম যে গেল 10 বছরে 1.5 লাখেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, 15,000 মানুষের মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরা জানি যে প্রত্যেকটি ঘটনার পর নির্দিষ্ট সুপারিশ এসছে, কিন্তু কোনো সুপারিশই বাস্তবায়ন হয়নি। কেন? এটার বলার আগে আমি একটু বলে নিই যে যে দৃশ্যটা আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে মানুষ দড়ি বেয়ে নামছে, যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, তা এটা ঠিক যেটা খুব বিভৎস একটা দৃশ্য, কিন্তু এর পেছনে যেটা বিষয় হলো যে কেন আতঙ্কগ্রস্ত হয়েছিল, যে কারণ হলো যে এখানে ওই ভবনে যারা থাকছেন তাদেরকে সেই ফায়ার ড্রিলটা করা হচ্ছে না, যে যার ফলে তাদের এই আতঙ্কটা থেকে গেছে এবং তারা জানে না যে সে থেকে লাফ দিয়ে বার হতে হবে নাকি ছাদে যে আশ্রয় নিতে হবে। কারণ ধোঁয়া, আগুনে যতক্ষণে মানুষ পুড়ে না বা মানুষ মরে, তার থেকে বেশি হয় ধোঁয়াতে মরে যাচ্ছে। এবং এই ধোঁয়াতে যাতে না মরে, তাহলে তাকে করতে হবে কিছু, উপরে যেতে হবে, জানলা ভেঙে ফেলাতে হবে, এবং কখনোই সে ঝাঁপ দিয়ে নামার কথা নয়। এখন এই দোষটাকে, এইখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে অন্যান্য যারা আছেন তারা এখনো আতঙ্কগ্রস্ত আছেন। প্রত্যেক জনাই মালিক না কেবল, যারা যে ভবনে থাকছেন তারা অবশ্যই বাস্তবমুখী ফায়ার ড্রিল করবেন, এটা আশা করি। আর এটাকে গণমাধ্যম যদি এটাকে লুকিয়ে রাখেন যে বিদেশি গণমাধ্যম আমাদেরকে বদনাম করবে, সেটা কি সঠিক হবে কিনা, গোলাম রহমান ভাইকে আমি এই প্রশ্নটা রাখতে চাই যে আসলে লুকাবার কিছু নাই। মানে স্যার কি লুকাবেন আপনি? মানে সেটাই, কি লুকানোর কথা বলছেন আপনি? যে এই দৃশ্যটা, মানে দৃশ্য মানে ভবন থেকে মানুষ পড়ে যাচ্ছে, মানে এটা কি আমাদের কোনো বদনাম না, এটা আমাদের দুর্বলতা। মানে আসলে যে এই দুর্বলতাকে আমি যাচ্ছি যে গণমাধ্যম দেখাক, এটা ঢেকে রাখার কিছু নাই, এবং এখান থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার। আপনি যেটা বলছেন যে এই আমি বলি নিমতলির যে 17টা ছিল সুপারিশ ছিল, এর মধ্যে একটা আইনের প্রয়োগ করার কথা ছিল, এবং বিএনবিসিকে এটা কথা বলা হয়েছে। তা আমি নুরুল হুদা ভাই আছেন যে ওই বিএনবিসির আধুনিক মানে অ্যামেন্ডমেন্টটা, ফাইনাল অ্যামেন্ডমেন্ট 2012 সাল থেকে শুরু করে 2015 সালে ফাইনাল হয়ে আছে, আজকে 2019 সাল যাচ্ছে, আজ পর্যন্ত সেটা অনুমোদন হয়নি। কেন? আজকে ফায়ার সার্ভিসের যে আমি এই প্রশ্নটাই আপনাকে করেছিলাম যে 10 বছরে 1.5 লাখ আগুনের ঘটনা ঘটেছে এবং আপনার সময়ও অনেক আগুনের ঘটনা ঘটেছে, একটি সুপারিশও বাস্তবায়িত হয়নি, সেটির উত্তরে আপনি কি বলবেন? এটার উত্তর হচ্ছে যে যেটা যেমন ফায়ার সার্ভিসের যে আইন, সেটার বাস্তবায়নের যেটা হলো যে আমরা বিধি, সেটাকে অনুমোদন দেওয়ার জন্য 2012 সাল থেকে এখন 2015 সাল যাচ্ছে, এটা প্রকাশ হয়েছিল, এটাকে স্থগিত করা হয়েছে বিভিন্ন স্বার্থমণ্ডলী, আমি বলবো যে তাদের স্বার্থের জন্য, এবং এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন হয়নি। আমি আপনাকে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এগুলা ইমিডিয়েটলি যদি আমরা না চালু করি, তাহলে কি একের পর এক এই ধরনের ঘটনা ঘটবে, আমরা ইমিডিয়েটলি বাস্তবায়নের কথা বলবো। এবং গণমাধ্যমে যে ছবিটি প্রকাশ নিয়ে আপত্তির কথা তোলা হচ্ছে যে বিশ্বব্যাপী কোনো গণমাধ্যমে এই ধরনের বিভৎস চিত্র দেখায় না এবং নৈতিকভাবেও সেটি ঠিক নয়, এবং এই বিষয়টি লুকিয়ে রাখার প্রশ্ন কেন উঠছে, তো সেই জায়গাটিতে আমরা আসতে চাই। আমি আবারও আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ার নুরুল হুদা আছেন, তার কাছে একটু যেতে চাই। যে কথাটাই আবারও বলছিলাম যে নানাভাবে, বিশেষ করে এই ঘটনা আমাদের প্রমাণ করলো, আমরা অফিস সাজসজ্জার জন্য যে ধরনের একটা ফলস সিলিং দেওয়ার চেষ্টা করি, এটি শতভাগ দাহ্য পদার্থ এবং এটি বিষাক্ত গ্যাস এবং ধোঁয়ার উৎপাদন করে। তাহলে বারবার সুপারিশ থাকা সত্ত্বেও মালিক কর্তৃপক্ষ বা অফিস কর্তৃপক্ষ এই ফলস সিলিং কেন করেন? কে তাদেরকে বোঝাবে? ধন্যবাদ। আমি এটার সঙ্গে 2-3টা জিনিস অ্যাড করতে চাই আপনার। এটা ইন্টেরিয়র ডেকোরেটর এখন আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে, যে দাহ্য পদার্থ দিয়ে সমস্ত ইন্টেরিয়র ডেকোরেটর যে কার্যক্রমটাই দাহ্য পদার্থ দিয়ে এটা করা হয়, এবং সেইখানে বিভিন্ন অফিস কোনটা কত চমৎকার হলো সেটাই দেখে, কিন্তু এর পিছনে যে জিনিসগুলো হয়, এটা ওই যে নইবা আছেন যে সেই জিনিসটা তাড়াতাড়ি করে আপনার আগুনটা ছড়ায় আপনার ওই দাহ্য পদার্থগুলোর জন্যই। আর একটা জিনিস, ওই প্রত্যেকটা বিল্ডিং, আমি আগেও বলেছি, প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা ইন্টেরিয়র স্টেয়ার কেস থাকবে, একটা হলো ইমার্জেন্সি স্টেয়ার কেস, যেটা এই যে আমাদের গার্মেন্টসগুলো এখন করেছে, সেটা কিন্তু টল বিল্ডিংয়ের ক্ষেত্রে একদম মাস্ট প্রযোজ্য। সেই জিনিসটা কিন্তু আমাদের করা হয় নাই। আমি এই জন্য আমার কয়েকটা জিনিস সাজেশন, মানে আমাদের যারা এখন আছে বর্তমান মাননীয় পূর্তমন্ত্রী, মাননীয় সচিব, মাননীয় চেয়ারম্যান, এবং আমাদের একটা ফ্যাশন আমাদের দেশে হয়ে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত কিছু না বলবো
ততক্ষণ পর্যন্ত আমরা ওনার মুখের দিকে তাকায় দেখি, উনি যখন ইনস্ট্রাকশন দিবে তখন দৌড়াদৌড়ি করি। কিন্তু আমাকে যখন একটা প্রতিষ্ঠানে হেড করে বসানো হলো, আমার যে নিজস্ব কিছু দায়িত্ব আছে, আমার যে একটা জব ডিসক্রিপশন আছে, আমার যে একটা করণীয় আছে, সেই জিনিসগুলো আমরা কিন্তু লক্ষ্য করি না। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, ইমিডিয়েটলি 2000 ড্যাপসটা, আগের ড্যাপটা আমি স্বীকার করে নেব কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেটা করা হয়েছে 2015 পর্যন্ত, কিন্তু সেই কাজটা আমি শুরু করে দিয়ে আসছি এবং সেটা ফাইনাল স্টেজে আছে। আজকে 2016 থেকে 2035 পর্যন্ত যেই ড্যাপটা ফাইনাল হয়ে আছে, আমি একদম করজোড়ে অনুগ্রহ করে বলবো যত দ্রুত সম্ভব এটাকে অনুমোদন করিয়ে দিন, করে দিয়ে এটাকে বাস্তবায়নের ব্যবস্থা নিন। 2 নম্বর যেটা বললেন যে ন্যাশনাল বিল্ডিং কোডটাও আমি আমার সময় এটাকে যে সেকেন্ড এডিশনটা করার জন্য সেটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে ফায়ারের একটা সেপারেট চ্যাপ্টারই আছে এবং প্রত্যেকটা যেটা প্রথমটার মধ্যে ছিল না, এই প্রত্যেকটা জিনিস ইলেকট্রোমেকানিক্যাল প্রত্যেকটা জিনিস ইনকর্পোরেট করা হয়েছে। আমি বিনয়ের সঙ্গে বলবো যারা দায়িত্বে আছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে নিয়ে ইমিডিয়েটলি ন্যাশনাল বিল্ডিং কোডটা ফাইনাল স্টেজ এটাকে, এটা কিন্তু দপ্তর প্রধান হিসাবে কিন্তু আমাদের ক্ষমতার ভিতরে নাই। তাই সেখানে আমাদেরকে আমরা যেহেতু এটাকে পাশ করাবার জন্য আমরা যে পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর কথা সেখান পর্যন্ত পৌঁছানো চলে গেছে। এটাকে ইমিডিয়েটলি মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে নিয়ে এটাকে অনুমোদন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। 3 নম্বর হলো আমার থাকা অবস্থায় টিআই একটা 1956-এর রাজুকের সেই টিআই একটা পরিবর্তনের জন্য, ডিসেন্ট্রালাইজ করার জন্য, ক্ষমতা নিচের দিকে দেওয়ার জন্য আমি নিজে উদ্যোগ নিয়ে সেই টিআই একটা পরিবর্তন করে পূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়ে আসছি। কিন্তু আমি আসার পরে সেটা এখনো কার্যক্রম করে না। আমি বিনয়ের সঙ্গে পূর্তমন্ত্রীকে এবং সচিবকে এবং চেয়ারম্যানকে বলবো ইমিডিয়েটলি টিআই একটা পরিবর্তন করে সময় যুগের সঙ্গে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এটাকে ইমিডিয়েটলি করে তাড়াতাড়ি ব্যবস্থা। আমার একেবারে বোকার মতো প্রশ্ন যে আপনি দীর্ঘ সময় থাকলেন, তাহলে ওই সময়টাতে কি করলেন যে এই বিষয়গুলো এখনো পর্যন্ত আলোর মুখ দেখলো না? আমলাতন্ত্র বা নানা ধরনের কথা বলছি এবং আমরা নানাভাবে একজন আরেকজনের প্রতি দোষ চাপাচ্ছি। এই কথাটা সুশাসনের অভাব যে বিষয়টি সুলতানা আপা বলছিলেন, তাহলে ঘুরে ফিরে সেই কথাটাই তো সত্যি হলো, তাই না? আমি আসবো আপনার কাছে, একটু আপার কাছ থেকে শুনে নিতে চাই। আপা, যে বিল্ডিংটির কথা বলছি সেই বিল্ডিংটির উপরের 5টি তালা সবসময় তালাবদ্ধ থাকতো। নাইম ভাই বলছিলেন যে উপরে যেতে হবে অথবা নিচে নামতে হবে, তাহলে ভবনের যারা বাসিন্দা বা যারা অফিসে কর্মরত তারা কিভাবে উপরে যাবে? আবার নামার দৃশ্য নিয়ে যেটি তো দেখলাম, আবার সেখানে আমাদের ডাকসুর ভিপি তিনি গিয়ে সেখানে ফেসবুকে নানান ধরনের কথা বলছেন। তাহলে সামগ্রিক চিত্রটি এরকম কেন হবে? এই কথাটাই তো আমি বারবার বলার চেষ্টা করছি। আশা করি আমাকে কেউ ভুল বুঝবে না। আমি কারোর প্রতি অশ্রদ্ধা প্রকাশ করতে চাই না, অশ্রদ্ধা প্রদর্শন করতে চাই না, কিন্তু যে ব্যাপারটা হয়েছে যে এখন আমরা একে অপরকে বাঁচার জন্য সাহায্য করার যে মানসিকতা, সেটা থেকে নিজেরা অনেক দূরে সরে গেছি এবং সর্বক্ষেত্রে শুধু নিজের অবস্থানটাকে জাহির করার জন্য যতটুকুন করার সেটাই আমরা করি। এবং যে কথাটা নুরুল হুদা ভাইয়ের কাছ থেকে এসছে যে প্রত্যেকে তাকিয়ে থাকে প্রধানমন্ত্রীর মুখের দিকে। প্রধানমন্ত্রী অবশ্যই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের দেশে, তার মতামত, তার আদেশ নির্দেশ খুবই গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে। কিন্তু যেই কথাটা তার কাছ থেকে আবারও এসেছে যে আমরা তো অনেকেই আমাদের নিজস্ব অবস্থানে আছে, আমাদের কোনো দায়িত্ব নাই, আমরা কোনো দায়িত্বপ্রাপ্ত মানুষ না, সেই দায়িত্বটা আমরা পালন করি না কিসের জন্য? এবং যেটা হয় যে প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে থেকে প্রধানমন্ত্রী একটা কথা বলেন, যেটা নুরুল হুদা ভাই বললেন যে তারপরে হুড়াহুড়ি পড়ে যায়। ওই হুড়াহুড়ি করে তার তখন কিছু হয় না, কারণ একটা কাজ করতে হলে তো সেগুলির কতগুলি স্বাভাবিক গতি আছে। আমি যদি সময় মতন সেটা শুরু না করি, সেটা তো আমি সময় মতন শেষ করতে পারবো না। একদম শেষ মুহূর্তে যে যখন আমি ওটা করার চেষ্টা করি, তখন সেখানে বাধার পাহাড় এত উঁচু হয়ে থাকে যে তখন আর কেউ কিছু করে না। বা যেই মালিকরা, মানে আমি একটু বলি যে প্রত্যেকটি সারি সারি ভবন, তো যারা দর্শক আপনারা নিশ্চয়ই সেই এফআর টাওয়ারের পাশে কার কতটি বিল্ডিং সেখানে, সেগুলো আমরা জানি, কিন্তু 1 ইঞ্চি জায়গা কেউ ছাড়লো না। তাহলে এটি কি সম্ভব আদৌ যে তাদের সেই বিল্ডিং কোড মেনে ভেঙে মানেনি তো, এবং যে মানলো না জায়গা ছাড়তে হয়? সেই কথাটাই তো আমি বারবার বলার চেষ্টা করছি যে আমরা যে নিয়ম মানি না, সেই না মানার জন্য আমাদেরকে কি কোনো জবাবদিহি করতে হয় না। সেই জায়গাটাই তো আমরা ভীষণভাবে ব্যর্থ হয়েছি যে কোনো একজন ব্যক্তি তার নিজস্ব ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কেউ কোনো দায়িত্ব কিংবা কোনো একটা যেটাকে বলে যে দায়িত্বশীল নাগরিক হিসাবে যেটা করার কথা সেটা করছে না। ছোট্ট একটা উদাহরণ দিই, যে মোটরসাইকেলে আমার প্রতিদিন রাস্তায় বেরোলে এটা মনে হয়, মোটরসাইকেলে যারা চড়ছেন তারা হেলমেট না পরলে তারা তেল কিনতে পারবেন না বলে নিজের মাথায় হেলমেটটা দিয়েছেন।
হেলমেটটা কেন মাথায় দিয়েছেন সেই ব্যক্তি একবার চিন্তা করছে না? তার স্ত্রীর মাথায় হেলমেট নাই, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মোটরসাইকেল উঠেছেন, তাদের মাথায় হেলমেট নাই। তারা এইটা ভাবতে পারছেন না যে হেলমেটটা তাকে পরতে বলা হয়েছে এই কারণে যে যদি পড়ে যায় হেলমেটটা মাথাটাকে একটা আঘাত পাওয়া থেকে রক্ষা করবে। তো তার নিজের মাথাটা রক্ষিত হলে হলো, তার স্ত্রীর মাথা রক্ষা করতে হবে না, তার বাচ্চার মাথা রক্ষা করতে হবে না। এই যে কথাটা আমি বলছি যে আমরা একটা ডিসকানেক্টেড সমাজে বসবাস করছি, বিচ্ছিন্ন সমাজে বসবাস করছি। কেউ কারুর সঙ্গে কোনো কিছুর যোগসূত্রটা দেখি না, সম্পৃক্ততাটা দেখি না। তার ফলে হয়েছে কি, শুধু নিজের যান বাঁচাবার জন্য যতটুকুন করা। আপা একটা ছোট্ট ঘটনার এই মুহূর্তে আমার মনে পড়ছে যে আমি হয়তো আপনার কাছ থেকে ব্যাখ্যা শুনতে চাইবো। যখন 20শে ফেব্রুয়ারি চুরিহাট্টার এই ঘটনা ঘটলো, সারা বাংলাদেশের মানুষ সেই নির্ঘুম রাত, একজন ছোট্ট সংবাদকর্মী হিসেবে আমরাও কিন্তু দারুণভাবে উদ্বিগ্ন, এবং সেখানে 21শে ফেব্রুয়ারি তার পরের দিন একদম সমস্ত অনুষ্ঠান বাদ দিয়ে আমরা এই চুরিহাট্টার ঘটনাতে থাকলাম, সরাসরি সম্প্রচার করলাম। কিন্তু সেই দুর্যোগের মুহূর্তে অনেক মানুষ এগিয়ে এলো, এবং নিশ্চয়ই দুটি মেয়ের কথা আপনার মনে আছে, দোলা এবং বৃষ্টি। এবং একটাবার ভাবুন আপা যে সেই মুহূর্তে যে দোলা এবং বৃষ্টিকে অপহরণ করা হয়েছে, তার পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা নিয়ে গেছে, সেটি তো আমাদের চোখের সামনে। এবং পরবর্তীতে যখন আবিষ্কৃত হলো যে ওই রাতে অন্যের সবার মতো ওরাও মারা গিয়েছিল, এবং তার সেই দুষ্কৃতিকারীরা কিন্তু টাকা নিয়ে গেছে। অর্থাৎ সুযোগ সন্ধানী, আমরা সুযোগ কেন দিব? আমি এই কথাটা কিন্তু ব্যবহার করেছি আমার প্রারম্ভিক বক্তব্যে, যে আমরা একটা হীন মনোবৃত্তির মধ্যে চলে গেছি, একটা হীন মনস্তত্ত্বের মধ্যে আমরা বাস করছি, যেখানে আমরা যে কোনো অবস্থায় শুধু নিজের ফায়দাটা লোটার জন্য ব্যস্ত থাকি। আমরা উত্তরণের ব্যাপার নিয়ে কথা বলবো। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি। এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ, এবং আমরা বিশেষ নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছি। লোভের আগুনের পুনরাবৃত্তি আমাদের আজকের শিরোনাম। আমরা একেবারে শেষ ধাপে রয়েছি। আমরা আসলে এই পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসবো, যেমনটা নাইম ভাই বলছিলেন। নাইম ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আমি প্রথমেই বলবো যে এই সুউচ্চ ভবনগুলোর জন্য যে আমরা সুন্দর নকশা করে 10টা ডিপার্টমেন্টে যখন যাই, ওই ডিপার্টমেন্টের কোনো এখতিয়ার থাকে না তখন এটাকে স্যাংশন না করার। কারণ সেই কাগজে কলমে তো সবকিছু উপস্থাপন করা সম্ভব, কিন্তু যেখানে আমাদেরকে হাত দিতে হবে সেটা হলো অকুপেশনাল সার্টিফিকেট। যখন মানুষ ঢুকাবে সেই বিল্ডিং তৈরি করার পরে, তখন সেই সার্টিফিকেটটা সবচেয়ে মূল্যবান, কিন্তু তখন তাদেরকে মালিকদেরকে আর পাওয়া যায় না। কারণ একটা ভবন তৈরি হতে 5 থেকে 7 বছর লাগে, আর ওই ইন্সপেক্টর দৌড়াতে দৌড়াতে তার পিছনে যাবে না, সেও প্রমোশন পেয়ে চলে গেল। কিন্তু এখানে সমস্যাটা সমাধান খুব সহজভাবে করা সম্ভব। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করে যদি 3টা জিনিস বন্ধ করা যায়, যে গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ, ততক্ষণ পর্যন্ত সেই বিল্ডিংয়ে ঢুকবে না এবং মানুষও ঢুকবে না যতক্ষণ পর্যন্ত এই ক্লিয়ারেন্সটা না হয় যে সেই ছবির সাথে বিল্ডিংটা হলো কিনা। সেটা দুইভাবে করা যায়, একটা হলো নতুন বিল্ডিং এর জন্য, আরেকটা হলো যে এখন যে বর্তমান যে এতগুলা বিল্ডিং, যেটা নুরুল হুদা ভাই বলছিলেন যে সুউচ্চ ভবন হয়ে গেছে এবং এক্সটেনশনও হচ্ছে, তাই সেগুলোর জন্য যদি একটা নির্ধারিত সময় দেওয়া হয়, 6 মাস থেকে 8 মাস কিংবা 9 মাসের টাইম দেওয়া হলো, এবং তারা যদি এক্স পোস্ট ফ্যাক্টো স্যাংশনটা যদি না নিতে পারে, তাহলে 6 মাস পরে এই ইলেকট্রিসিটি বা এটা বন্ধ করে দিলে দেখা যাবে যে এটা সম্ভব। এটাকে আবারও মানে আইনের আওতায় নিয়ে আসা। তাছাড়া আমি যেটা বলবো যে আমরা যে ভবনে চাকরি করি বা অবস্থান করছি, সেই ভবনটা নিরাপদ কিনা এবং সেখানে ফায়ার ড্রিলটা হচ্ছে কিনা এবং বাস্তবমুখী হচ্ছে কিনা। আমরা বিদেশে গেলে দেখি যে ফায়ার ড্রিলটা হয় যে আমরা জানি না যে কখন ফায়ার ড্রিল হবে, সেটা আসলে আগুন কি আসলে আগুন না। সেইভাবে যদি আমরা প্র্যাকটিস করতাম, তাহলে এই ভবনে কোথায় যেতে হবে এবং লাফ দিয়ে পড়তে হবে না, এবং কিভাবে নিজেকে ওই ধোঁয়া থেকে যেন আমার শ্বাসনালী পুড়ে না যায়, সেটা কিভাবে রক্ষা করতে হবে, এই টিপসগুলা আমরা সহজেই কিন্তু নিজেরা যদি উদ্যোগ নিই এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি উদ্যোগ নেয়, মালিকের দিকে তাকিয়ে থাকতে হবে না, ফায়ার সার্ভিসের জন্য তাকিয়ে থাকতে হবে না, এবং ফায়ার সার্ভিস আসার আগেই কিন্তু এই উদ্ধার কার্যক্রম করা সম্ভব। এবং সেখানে আমি বলতে যাচ্ছিলাম যে ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবকের সংখ্যা অনেক বৃদ্ধি করতে হবে। আমরা একটু আপার কাছে যাব। আপা,
অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে এই ভবনটি নিয়ে আমরা কথা বলছি, এই ভবনে এর আগে আরো 4 বার অগ্নিকাণ্ড ঘটেছে এবং বিভিন্ন অফিস বা আমাদের সহকর্মী যারা ছিলেন ওই অফিসগুলোতে তারা বারবার নিশ্চিত করেছে যে 2 দিন পর পর ওই ভবনটিতে আগুন লাগে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি 2015 সালে যে ভূমিকম্প হলো, ভূমিকম্পে ওই ভবনটাই কিন্তু হেলে পড়লো। আবার রাতারাতি এতটাই ক্ষমতার দাপট ওই ভবন কর্তৃপক্ষ বা অনেকগুলো তো মালিক সেখানে, তারা আবার কিভাবে সব ম্যানেজ করে ফেলে। তাহলে তো ঘুরে ফিরে সেই যে আমি কথা, সেই কথাই বলছি, নাইম সাহেবের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে এই বিষয়গুলি করলে আমরা অনেকটাই নিজেদেরকে রক্ষা করতে পারবো। সেটা তো অবশ্যই নিজেদের, আমি যে কথাটা বারবারই ঘুরে ফিরে বলছি যে আমরা কিন্তু আত্মসম্মান বোধ সম্পন্ন যদি একজন মানুষ হই, নিজের নিরাপত্তা, অন্যের নিরাপত্তা, একই সঙ্গে সমাজের যে দায় দায়িত্বগুলি আছে সেটা পালন করার যে মানসিকতা, সেটা যদি তৈরি করতে পারি, সেটার জন্য সুশাসনের দরকার আছে, সেটার জন্য দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার একটা সংস্কৃতি তৈরি করতে হবে। সেটা যদি না হয়, নাইম সাহেব যে কথাগুলি বলেন এগুলি সবই হবে, কিন্তু ওই দুর্নীতি করে তো মানুষ সেগুলি ফাঁকে দিয়ে চলে যাবে। এই সমস্ত কিছুই কিন্তু উপেক্ষা করে সে ঠিক তার স্বার্থটা উদ্ধার করে নিতে পারবে কাজ। এবং এই যে বিল্ডিং এর ছবির সঙ্গে বিল্ডিং মিলছে কিনা এটা দেখবে কারা, সেটার জন্যও তো আমাদের একটা ইন্সপেকশনের যে ব্যাপারটা আছে সেটা কতখানি হয়। কোনো মানে যেটা নুরুল হুদা ভাই বললেন যে যেই কাজ, যে ম্যাসিভ যে কাজটা রয়েছে সেটার জন্য কতজন মানুষ আছে। আমরা যখন রাজুকের সঙ্গে স্পেকট্রামের পরে কথা বলেছিলাম তখন তারা একটা কারণ দেখিয়েছিলেন যে তাদের জনবল সাংঘাতিক সীমিত, তাদের পক্ষে এগুলি কোনো মতেই খুঁজে বার করা প্রয়োজন না। কাজে সেখানটায় যে কথাটা নাইম ভাই বলেছেন সেটা যে নিজেদের আগে করতে হবে। আমার তো এই যে আজকে যারা মারা গেল তারা তো মারা গেল, মালিক তো আছে, ঠিক আছে, সে শাস্তিও পেতে পারে, কিন্তু নিজেরা তো মরলো। কাজে আমি যদি আমার নিজের জীবনের প্রতি শ্রদ্ধাশীল না হই, আমার নিজের নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল না হই, আমার নিরাপত্তা বোধটা যদি আমি নিজে জাগ্রত করতে না পারি, অন্যের জন্য যদি সেটা চেষ্টা করতে না পারি, তাহলে আমরা কি করে সমাজবদ্ধ একটা জীব হিসাবে নিরাপদে সম্মানের সঙ্গে জীবন অতিবাহিত করব? সেটা তো আমরা করতে পারবো না। আমাদেরকে বারবারই এই হীন, জঘন্য, নৃশংস এবং যেটাকে বলা হয় যে একেবারে এই ধরনের মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হবে এবং সারাক্ষণ আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হবে, সারাক্ষণ আমাদেরকে দুশ্চিন্তার মধ্যে বাস করতে হবে যে কোথায় যে আমি কোন বিপদের মধ্যে পড়ছি। যে আপনি বলছিলেন যে লোকজন সংস্থাগুলোতে কম থাকতে পারে, কিন্তু বিদেশে কি হচ্ছে, তারা আউটসোর্সিং করে ফেলাচ্ছে, বড় বড় ইন্সপেকশন টিম করে ফেলাচ্ছে। এবং মানুষকে সেই জায়গায় নিজের নিরাপত্তার দায়িত্ব তো নিজেকেও কিছুটা নিতে হবে, সেটাও একটা আছে। সেটার জন্য তাকে উদ্বুদ্ধ করার ব্যাপার করতে হবে। এবং তারপরে আমি জোর দিয়ে বলতে চাই যে সুশাসন এবং দুর্নীতি দমন যদি না হয়, কোনো কিছু করে আমরা কোথাও পৌঁছতে পারবো না। একদম ছোট করে আমি হয়তো একটা ছোট্ট বিরতি নিতে হবে, কিন্তু তার আগে আমি আপনার কথাটা একটু শেষ করে শুনতে চাই। অতি সম্প্রতি আমরা দেখছি যে নদী যেভাবে দখল করা হয়েছে গেল 10 বছরে, এবং যে নৌ পরিবহন মন্ত্রী ছিলেন আমরা সবাই তাকে চিনি এবং তার নানান কর্মকাণ্ড গণমাধ্যমে সবসময় এসছে, এবং আমার কাছে মনে হয়েছে প্রতিদিন অন এভারেজ আমরা দেখছি যে 7 থেকে 12টি ভবন ভাঙতে হচ্ছে একেবারে ঢাকার চারপাশে যে নদীগুলো রয়েছে। তাহলে এই প্রশ্ন তো আসতেই পারে যে গেল 10 বছরে কিভাবে নদী দখলের মহোৎসব চলেছে, তাহলে সেটি কি দুর্নীতি নয়? এবং আমরা যে জায়গাটিতে দাঁড়ানোর চেষ্টা করছি যে এখন ভবন ভেঙে শেষ রক্ষা করতে হচ্ছে, তাহলে সে ধরনের অ্যাকশন আমরা এই ধরনের বিল্ডিং কোড না মানার ক্ষেত্রে করব না কেন? সেটা তো অবশ্যই করা উচিত। সেজন্য আমি বলছি যে এই উদ্যোগটা দেশটা আমাদের সকলের, কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। এবং শুরুর জন্য যেটা আমি আগে বলেছি তার সঙ্গে যুক্ত করতে চাই, এখন ইমিডিয়েটলি আপনার অলরেডি কিছু সার্ভে আমি করে আসছি, টোটাল 1528 বর্গ কিলোমিটার মধ্যে টোটাল কতগুলো স্ট্রাকচার, এগুলো অনেকগুলো করে আসছি। স্যার আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, বিরতির পর আপনি এই বিষয়টি যদি আপনার একেবারে শেষ কথা। হ্যাঁ, শেষ কথা হলো যে কথাটা আমি বারবারই বলছি, নুরুল হুদা ভাইয়ের কথা ধরে যদি বলি যে এই দেশটা আমার, এই দেশটা যে আমার সেই বোধটা তো জনগণকে দিতে হবে। এটা একটু দার্শনিক কথা শোনালেও শোনাতে পারে, কিন্তু মোট কথা হচ্ছে যে আমরা রাজনীতি, সংস্কৃতি এবং আমাদের যে সামাজিক নীতিগুলি আছে সেটার মধ্যে দিয়ে জনগণকে সেই বোধের জায়গায় আনতে পারছি না। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যেভাবে আমাদের শাসন ব্যবস্থা হচ্ছে, যেভাবে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক দেখা হচ্ছে, আমলাতন্ত্রই বলি, আমাদের অন্যান্য বাহিনীগুলি বলি, সর্বক্ষেত্রে যেটা হয়েছে যে জনগণের সঙ্গে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, এবং বিচ্ছিন্নতা তৈরি হওয়ার ফলে
যেটা হচ্ছে যে ওই জিনিসটাই আসছে না যে এই শহর আমার, এই দেশ আমার, এটাকে বাঁচাবার দায়িত্ব আমার। আপা ওই যে নুরুর প্রশ্নের উত্তরটি আপনি হ্যাঁ, দেননি। সেই জন্যই সেও সেই জায়গায় নিজেকে একটা জায়গায় যে অত্যন্ত ক্ষমতাশালী মনে করছে এখন, এবং ক্ষমতার স্বাদ যখন পেয়েছে সেই ক্ষমতার স্বাদের যে প্রদর্শন যেটা, সেটার থেকে সে নিজেকে রক্ষা করতে পারছে না। এটা সামগ্রিকভাবে একটা, আমি যেটা বলবো যে সামাজিক একটা নৈতিকতাহীনের মধ্যে আমরা চলে গেছি, নৈতিক অবক্ষয়ের মধ্যে চলে গেছি, সেটারই ফল আমরা এটাই দেখতে অসংখ্য পাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ ধাপে রয়েছি। আমি আর কোনো প্রশ্ন রাখছি না স্যার, একদম সমাপনী শেষ কথা কি বলবেন? আমি বলবো যে যে আইনের প্রয়োগ এখানে খালি সচেতনতা দিয়ে সম্ভব নয়, আইনের প্রয়োগটা করতে হবে। আমরা যে ঢাকা শহরের ভিতরেই যখন দেখি যে একটা গাড়ি ক্যান্টনমেন্টে যখন প্রবেশ করলো, তখন সে সিট বেল্ট ঠিক করে বেঁধে নিল, আইনের প্রয়োগের ব্যাপারে তার সে খুব সচেতন হয়ে গেল। আবার ক্যান্টনমেন্টের বাইরে অন্য গেট দিয়ে যখন বার হয়ে যাচ্ছে, তখন সে আবার রিল্যাক্সড হয়ে গেল। তাহলে কি ওই ক্যান্টনমেন্টের যে আইন এবং বাইরের যে আইন, এটা তো একই আইন। তাহলে আইনের ওইখানে জানে যে সে ওখানে কোনো কিছু ভুল করলে বা হর্ন বাজালেও তাকে হয়তো বা ধরে ফেলাবে। তাহলে এই ধরাধরির ব্যাপারটা আসলে আমাদেরকে করতে হবে। কারণ উন্নত দেশ, আমরা যদি যতই কিছু বলি না কেন, উন্নত দেশের আইন কিন্তু অতই বেশি কড়া, যার জন্য আমাদের যে স্বভাব, মানুষ হিসাবে, বাঙালি হিসাবে বলতে চাচ্ছি না, মানুষ হিসাবে আমরা যখন প্রশ্নবিদ্ধ হই না বা যখন আমাকে সাজা দেওয়া হচ্ছে না, তখন একরকমের ব্যবহার করি। আর যখন আমি জানি যে আইন অমান্য করলে আমার বিরাট বিপদ হবে এবং আমার পরবর্তী প্রজন্ম এটা সাফার করবে, তখন কিন্তু আমি অন্যভাবে। আমি যেটা বলতেছিলাম যে এই দেশটা আমাদের সকলের, এই দেশটা আমাদেরকে রক্ষা করতে হবে, এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করতেছে, তাকে সহযোগিতা করতে হবে। যে জিনিসগুলো আমাদের ইমিডিয়েটলি করা উচিত, যে আমি যেটা বললাম, আমাদের ন্যাশনাল বিল্ডিং কোডটা অনুমোদন করা, ড্যাবটা অনুমোদন করা, আর হলো রাজুকের আমি রিঅর্গানাইজেশন করে দিয়ে আসছি, কিন্তু তারপরেও যেটা স্বল্পতা আছে সেটা হলো কোয়ালিফাইড 8টা জোনে, প্রত্যেকটা জোনে কোয়ালিফাইড কনসালটেন্ট নিয়োগ করে, আউটসোর্সিং করে পুরা এই যে 12 লাখ যে বিল্ডিং আছে এগুলোকে আউটসোর্সিং করে আইডেন্টিফাই করে কোনটা ঝুঁকিপূর্ণ, কোনটা রেক্টিফিটিং করতে হবে, কোনটাকে শুধরাতে হবে, কোনটা ঠিক আছে, এটা সার্ভেটা করে এইটা সেই অনুসারে ইমিডিয়েটলি কার্যক্রমটা গ্রহণ করতে হবে। আর হলো কোঅর্ডিনেশনের যে 54টা অর্গানাইজেশনের অভাব আছে, এটা প্রপার কোঅর্ডিনেশনের জন্য 2 মেয়রকে দায়িত্ব দিতে হবে অথবা একটা সেপারেট মিনিস্ট্রি করতে হবে। আর সেই জিনিসটা যেটা ভাই বললেন, এটার সঙ্গে আমি একমত যে আইনের প্রয়োগটা আমরা যেখানে যে অবস্থা আছি, যার যার অবস্থান থেকে আমার উপরে অর্পিত দায়িত্ব সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, দক্ষতার সঙ্গে আমাকে পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকায় থাকলে চলবে না, সেই জিনিসটা করতে হবে এবং দেশটাকে উন্নয়নের যে আজকে রোল মডেল আছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানটি রাত 3টা 15 এবং পরের দিন 2টা 15 এবং পরের দিন সকাল 7টা 15 পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।